হরে কৃষ্ণ। আমি আজকে আপনাদের বলবো দ্রৌপদীর অপমান করায় কুরু বংশের পতনের কারণ, পাণ্ডবদের বনবাস পার্ট 1। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে সঠিক তথ্য নিয়ে এসেছি যে কি করে কুরু বংশের পতনের কারণের মূল কারণটা কি ছিল। চলুন শুরু করা যাক। আমরা কি দেখতে পাচ্ছি আর আসল সত্যটা কি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং আসল সত্যটা জানার জন্য আমার ভিডিও তৈরি করা। আমাদের হিন্দু ধর্মকে কিভাবে কলুষিত করা হচ্ছে তা আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করি। যখন পাণ্ডবরা বনবাসে চলে যায়, সেই সাথে বহু জনতা তাদের সঙ্গে পিছু পিছু এসে উপস্থিত হয় এবং তারা অঝরে কাঁদতে থাকে, তাদের দু চোখে জল। এই দেখে পারে না, যুধিষ্ঠির থাকতে পারে না। তাদের মধ্যে কিছু প্রজা যুধিষ্ঠিরকে বলে যে আপনারা যেখানে থাকবেন আমরাও সেখানেই থাকব। এই কথা শুনে যুধিষ্ঠির খুবই কষ্ট পান এবং যুধিষ্ঠির তাদের কষ্ট দেখে নিজে আর থাকতে পারলেন না। তিনি তখন নানানভাবে তাদেরকে বোঝালেন, সেই জনতাদের, আর বললেন তোমরা রাজ্যে ফিরে যাও, আমরা তো একদিন ফিরেই যাব। তিনি নানানভাবে বুঝিয়ে সেই জনতাদের রাজ্যে ফেরালেন। তখন নারদ মুনি আরও অনেক মুনি ঋষিদের সাথে এসে ধৃতরাষ্ট্রের রাজসভায় এসে উপস্থিত হন। আর তখন রাজসভায় যারা যারা ছিল তাদের উদ্দেশ্যে বলে, দুর্যোধন যে অন্যায় করেছে তার 14 বছর পরে অর্জুন আর ভীমের হাতে এই কুরুবংশের সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই বলে তিনি সেখান থেকে যেসব ঋষিদের সঙ্গে ছিল তাদের সঙ্গে আবার চলেও যান। এই কথা শুনে দুর্যোধন ভয় পেয়ে যান। তখন তিনি পাণ্ডবদের সব সম্পত্তি, রাজ্য দ্রোণাচার্যকে দিয়ে দেন আর বলেন আপনি এর অধিকারী। মানে যখনই শুনেছে যে 14 বছর পরে ভীম আর অর্জুনের হাতে দুর্যোধন সমেত পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে যাবে, তখন দুর্যোধন ভয় পেয়ে যুধিষ্ঠিরের যত সয় সম্পত্তি সব দ্রোণাচার্যকে দিয়ে দেন আর বলেন আপনি এর অধিকারী, আমরা আপনার স্মরণে আসছি। তখন দ্রোণাচার্য বলে আমি শরণাগতদের যতটা পারি সাহায্য করব, কিন্তু তোমরা 13 বছর সুখ ভোগ করো, কারণ পাণ্ডবরা দেবতার পুত্র। পরে কি হবে তা আমিও বলতে পারি না। আমি যতটা জানি পাণ্ডবদের হারানোর ক্ষমতা এই পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ নেই, মানে তাদেরকে হারানোই যাবে না। তবুও তোমরা আমার স্মরণে এসছো, তাই তোমাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব। আবার এদিকে বিদুর গিয়ে নারদ মুনির কথা ধৃতরাষ্ট্রকে সবকিছু জানান। তখন ধৃতরাষ্ট্র ভয় পেয়ে যান, আর তখন তিনি বলেন এখনই তুমি পাণ্ডবদের ফিরিয়ে নিয়ে আসো। তখন বিদুর অনেক সেবিকা রথ টথ নিয়ে পাণ্ডবদের বুঝিয়ে আনতে গেলে যুধিষ্ঠির বলে আমরা আমাদের ধর্মে যা আছে আর ধর্ম যা বলে আমরা সেভাবেই কাজ করি বা সেটাই করি, আমরা ফিরে যেতে পারি না। তখন বিদুর তাদেরকে অনেক বোঝালো, তারা আর ফিরে আসে না। তখন বিদুর রথ আর সেবিকা সেখানে রেখে তিনি নিজেই ফিরে আসেন। তখন সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে সব বলেন যে পাণ্ডবরা ফিরে আসেনি। তখন ধৃতরাষ্ট্র বলে এখন তাহলে কি হবে? তখন সঞ্জয় বলে এখন আর এইসব চিন্তা করে কি হবে? যখন এসব হচ্ছিল তখন কিছু বলেননি কেন? দ্রৌপদীর অপমান করা, দ্রৌপদীকে সভাপতি সবার সামনে অপমান করা ঠিক হয়নি, এটাই সবচেয়ে বড় খারাপ কাজ হয়েছে। আর ধৃতরাষ্ট্র তখন সঞ্জয় এসব বলছে আর কি ধৃতরাষ্ট্রকে। তখন ধৃতরাষ্ট্র ও সঞ্জয় বলে চলে যান। তখন ধৃতরাষ্ট্র আপন মনে বিলাপ করতে থাকে যে তাই তো, বিদুর যখন আমায় বলল তখনই এর জন্য দ্রৌপদীকে আমি বরদান করেছিলাম যে এসব ঘটছে, কারণ তখন আমি জেনেছিলাম যে বাইরে ঝড় চলছে, সমস্ত মন্দিরের ধ্বজ ভেঙে পড়ছে, সবাই চলে গেছিল, ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, সোমদত্ত এরা সবাই চলে গেছিল রাজসভা ছেড়ে। তাই আমি তাদেরকে বরদানও করে দিয়েছিলাম এবং সবকিছু আমি ফিরিয়েও দিয়েছিলাম। তারপরেও আবার আমি খেলার আজ্ঞা কেন দিলাম? আমার কুল কি তাহলে সম্পূর্ণ নাশ হয়ে যাবে? দ্রৌপদী দেবকন্যা, তার অপমান ঠিক হয়নি। বিদুরও বলেছিল দ্রৌপদীকে অপমান করা যুদ্ধকে আহ্বান করা। ভারতবর্ষে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি আর ভবিষ্যতে কখনো ঘটবে না। কেন আমি এমন করলাম বলে তিনি একা একাই বিলাপ করতে থাকে। পাণ্ডবদের বনবাসের পার্ট 1 আমি এখানে শেষ করলাম। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।